ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং কেন্দ্রীয় কৃষক দলের সদস্য। পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা ১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনয়ন প্রত্যাশী জনাব নীলিমা ইসলাম বিশ্বাস। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আগের তুলনায় গত ১৭ বছর যে অবস্থায় ছিলাম সেই তুলনায় অনেক ভালো। আমরা একটু শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে আপনি এবং আপনার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত আছেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই উতরাইয়ের পর্বগুলো আমরা একটু জানতে চাই। পারিবারিকভাবে এই যে শাসন আমল, স্বৈরাচারের শাসন আমলে কিভাবে আসলে কেটেছে আপনাদের দিন? সত্যি কথা বলতে কি, একটা রাজনৈতিক পরিবারে, অনেকের রাজনৈতিক পরিবারে যেহেতু আমার জন্ম, একটা রাজনৈতিক পরিবারকে যে কি নিষ্পেষণের, মানে একটা ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় থাকে তখন যে কি নিষ্পেষণের উপরে দিয়ে যেতে হয় সেই ফ্যামিলির লোকই বলতে পারবে। আমার চাচা ওহিদুল ইসলাম বিশ্বাস, উনি হচ্ছে ২০০৮ সালে নির্বাচন করেছিলেন। তো আমার চাচাকে যখন ধরে নিয়ে যায়, তখন পুলিশ হচ্ছে ২-৩ বার ধরে নিয়ে গেছে এবং তাকে একবার মানে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা মাথায় হচ্ছে আঘাত করে। এমনভাবে আঘাত করেছিল তার মানে জীবন মৃত্যুর সন্নিকটে ছিল। পরে ম্যাডাম তাকে দেখতে যেয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল। যাই হোক, তিনি এক পর্যায়ে মানে সুস্থ হয়ে এসেছেন। তারপর তাকে ৩ বার জেলে, ৬ মাস, তার ৭০ ঊর্ধ্ব বয়স, তাকে ৩ বার জেলে ধরে নিয়ে গেছে এবং জেলে ধরে নিয়ে যাওয়ার পরে তাকে এমনভাবে টর্চার করেছে যে সে মানে ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেছে। এটা আমার চাচার জার্নির কথা বললাম। আর আমার বাবা তো রাজনীতি করতে করতে লাস্ট পর্যন্ত মারা গেছে। আর আমার কথা কি বলবো, আমি হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্স করি। আমি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম বিশ্ববিদ্যালয়ের শাখার। তো তখনকার না রাজনীতি করলেও একটা পরিবেশ ছিল। রাজনীতি, হ্যাঁ, আমরা তখনও বিপক্ষ দল, কিন্তু এই গত ১৭ বছরে যে জার্নি, সেটা সেই সময় ছিল না। তখন কিন্তু আমরা একটা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, জানছি যে আমি তখন বলতাম গর্ব করে আমার বাবা রাজবন্ধী বা আমার চাচা হচ্ছে রাজবন্ধী। এটার মধ্যে একটা বিষয় ছিল কি, তাদের কিন্তু খাওয়া দাওয়া বা অন্য কিছুর উপরে মানে এরশাদ পিরিয়ডটাও আমি দেখেছি। আমার বাবা চাচাদের যখন জেলে ধরে নিয়ে গেছে তখন তাদের উপরে ওই ধরনের টর্চার হয়নি। কিন্তু এবারের ভিন্ন, এই গত ১৭ বছরের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং পরিবারকে মানে আমার ফ্যামিলি হচ্ছে প্রায় ৫০০ মেম্বারের ফ্যামিলি। আমার বিশাল বড় চুয়াডাঙ্গাতে অনেক বড় একটা ফ্যামিলি। এই ৫০০ মেম্বারের একজনও কিন্তু আমরা মানে জন্মসূত্রে বলে না যে বিএনপি, এই ধরনের বিষয় হয়ে গেছে। আর ৫০০ মেম্বারের একটা মেম্বারও মানে অন্য কোনো দল বা অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। ইভেন এত কিছুর মধ্যে এই যে তিনটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের মধ্যেও চুয়াডাঙ্গা জেলার যে সেন্টারগুলো ছিল আমার মানে বাসার পাশে, সেই সেন্টারগুলোতে কোনো দিন এত টর্চারের মধ্যেও আওয়ামী লীগ কখনো আমাদের সাথে জিততে পারেনি ভোটে। মানে এটা একটা কেন বললাম যে এত টর্চার করে আমাদের সাথে যেহেতু পারবে না, সেহেতু আমাদেরকে মেরে ফেলা, আমাদেরকে মানে স্লো পয়জনিংয়ে আমাদেরকে শেষ করে দেওয়া, এই ধরনের প্রসেস করেছে বিভিন্ন সময়। আমাকেও রাজনীতিতে ওইভাবে সক্রিয়। এবং আরেকটা কথা বলি, আমি রাজনীতির পাশাপাশি আমি একজন এন্টারপ্রেনার। তো আমার হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান এবং শুধু তা না, আমি এই বাসায় বসবাস করি, যে বাসাটায় এখন আপনারা কথা বলছেন আমার সাথে। এই বাসাটায় আমি একটা ভাড়া দিয়েছিলাম একটা আওয়ামী লীগের মানে ছোট একটা নেতার কাছে। সে আমার বাড়িটা পর্যন্ত দখল করার একটা পায়তারা করেছে। শুধু তাই না, আমার হাজব্যান্ডের বিজনেস থেকে শুরু করে সমস্ত বিষয়ে মানে যেভাবে আমেরিকা আমাদেরকে যেভাবে এই ১৭ বছর বিভিন্নভাবে টর্চার করেছে, এটা বলার আর কি অপেক্ষা রাখে না। শুধু জেল জুলুম অত্যাচার তা না, মানে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কীভাবে আমাদেরকে পঙ্গু করা যায়, সব রকম চেষ্টা এই সরকারের আমলে আমাদের করতে হয়ে গেছে। অনেকটা আর কি আমরা বলতে পারি, অনেকটা বলতে পারি না, এই হচ্ছে অবস্থা।
আমরা একটি বিষয় কিন্তু সব জেলায় দেখি যে বিভিন্ন গ্রুপিং থাকে রাজনীতির মধ্যে। সেখানে আমরা দেখেছি আপনার জানি যে আপনি গত যে কাউন্সিল হয়েছে সেখানে 48% এর বেশি ভোট পেয়েছেন। তো আসলে সব মিলিয়ে এই গ্রুপিং এবং অন্যান্য সব বিষয় মিলে চুয়াডাঙ্গার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি? চুয়াডাঙ্গার পরিস্থিতি বলতে আপনার হচ্ছে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের প্রতিযোগিতা থাকবেই এবং প্রতিযোগিতা আছে। এই বিষয়টা নিয়ে আমি আসলে কোনো কিছু বলতে চাচ্ছি না। যেহেতু আমি দেখেন নির্বাচনে এত % ভোট পাইছি, পাওয়ার পাশাপাশি চুয়াডাঙ্গার সাধারণ জনগণ এদের মধ্যে যে ব্যাপক সাড়া, আমার তো ধরেন তেমন কোনো পদ পদবি নাই বা তেমন কোনো অবস্থান নাই, কিন্তু আমার বাবা চাচা এবং আমার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ওরা আমাদের কাছ থেকে যে পরিমাণ তৃণমূল পর্যায়ে যে সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়েছে, ওরা আমাদের প্রতি, আমাদের ফ্যামিলির প্রতি, আমাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি যখন বলি যে আমি হচ্ছে মানে নির্বাচন করব, মানে আমার বলা লাগে না, চুয়াডাঙ্গার আপামর জন, আমি আশাবাদী যে আমার সাথে প্রতিযোগিতা করার সাহসী কারণ হবে না। এটা মানে কেন হবে না, আমি সাহস বলতে আমি কেন হবে না, কারণ তারা প্রতিযোগিতায় জানে যে আমি, আমার বাবার নির্বাচনে একটু ছোট্ট ঘটনা আমি একটুখানি বলি। নির্বাচনের দিন যখন আমাদের 2টা আসন, সদর এবং চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা থানা, 2টা থানা নিয়ে আমাদের আসন, আমরা 2001 সালের নির্বাচনের সময় আমরা যখন দেখছি যে আমরা আলমডাঙ্গাতে এত ভোটের ডিফারেন্সে জিতে আসি, আমরা তখন বাসায় এসে সারা 1 মাস ক্যাম্পিং করে আমি আর বাবা দুইজনাই খুব টায়ার্ড, আমরা এসে শুয়ে পড়েছি। আমরা জানছি এই ভোট আমরা জিতবই। মানে আমাদের কনফিডেন্স লেভেলটা এতটাই বেশি, কারণ জনগণ আমাদের আমাদের আমরা আসলে খুব সাধারণ, তো জনগণের আমাদের প্রতি অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত মানে আমাদেরকে ভালোভাবে গ্রহণ করে। এই জিনিসটাই আর কি জন্য আমি খুব আশাবাদী যে আমি আসলে নির্বাচন করলে আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না, মানে প্রতিদ্বন্দ্বিতা অনেক পিছায়ে থাকবে। হয়তো আমি আশাবাদী যে আমি মানে কেউই চুয়াডাঙ্গা জেলাতে আমার বাইরে রাজনীতি আর কি প্রতিদ্বন্দ্বিতা করে আমার সাথে পারবে না। ব্যাপারে আমি 100% নিশ্চয়তা এই মিডিয়ার সামনে দিলাম। বিএনপি হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল। কতিপয় কিছু রাজনৈতিক নেতা বলেন, কতিপয় কিছু ব্যক্তি বলেন, বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে কারো কোনো নেতার হাত ধরে। এবং দেখা যাচ্ছে যে এক ভাই এক সময় আওয়ামী লীগের সমস্ত সুবিধা এবং সব কিছু ভোগ করে বহুত তবিয়তে আওয়ামী লীগের সময় ব্যবসা বাণিজ্য টেন্ডারবাজি সব কিছু করছে, সেম অবস্থা এখন বিএনপির সময় দেখা যাচ্ছে আরেক ভাইয়ের বৌদলতে সেইভাবেই তারা চুয়াডাঙ্গাতে মানে নিজেদের অবস্থানকে জাহির করছে। যে জিনিসগুলো আসলে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। যারা প্রকৃত অর্থে বিএনপি করে তারা কোনোভাবে এই বিষয়গুলোকে সঠিক, আর জনগণ না, আমরা জনগণকে যত ভাবি যে জনগণ কিছু বোঝে না, আসলে আমরা বোকার স্বর্গে রয়েছি। জনগণ তাদের নেতাকে সঠিকভাবে চিনে নিতে পারে এবং জনগণই কিন্তু এই যে গণ অভ্যুত্থানে যেমন ছাত্ররা প্রাণ দিয়ে, সারা জনগণ প্রাণ দিয়ে বুঝিয়ে দিল আওয়ামী লীগ যে একটা দুঃশাসন, তারা এতদিন কথা বলতে পারেন কিন্তু দেখাই দিয়েছে, ঠিক তদ্রূপভাবে চুয়াডাঙ্গার মানুষ কিন্তু বোঝে। কতিপয় কিছু ব্যক্তি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, আওয়ামী লীগকে শেল্টার দিয়ে রাজনীতি করছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু তাদের যোগ্য জবাব দেওয়ার মতো জনগণ আছে চুয়াডাঙ্গাতে। আমার মূল শক্তি হচ্ছে এই জনগণই আমার শেষ কথা, জনগণই আমার প্রথম কথা এবং জনগণের উপর আমি আস্থাশীল। আমি জানি চুয়াডাঙ্গায় কিছু ঘটনা ঘটছে, এটা আমার নেতা অতিশয় বিষয়গুলোকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং সময় মতো যারাই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদেরকে সেইভাবেই দৃষ্টান্তমূলক শাস্তি সাংগঠনিকভাবে দেবে বলে আমি আশাবাদী। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন বাংলাদেশের শাসন ব্যবস্থায় রয়েছে, তারা কিন্তু সংস্কার কার্যক্রম চলমান রেখেছেন। এই যে সংস্কার কার্যক্রম সেটি কতটুকু আপনার কাছে দৃশ্যমান এবং ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন? আসলে না, আমরা অনেকেই বলছে আমরা না নির্বাচন এবং সংস্কারকে মুখামুখি দাঁড় করে দিয়েছি। বিষয়টা তো আসলে তা না। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। দীর্ঘ 17 বছর মানুষ কিন্তু একটা গাছের গোড়া কেটে দিয়ে আপনি যদি গাছে পানি ঢালেন সেই গাছ কি বাঁচবে না। আপনার দীর্ঘ 17 বছর এদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে।
এই জনগণ কিন্তু 17 বছর ধরে একটা ভোটের আপনার যার এখন বয়স যার 35 বছর সে কিন্তু এখনো ভোট দিতে পারে নাই। তার কিন্তু মানে চাওয়া পাওয়া যে আমি একটা ভোটের মাধ্যমে আমার ম্যান্ডেটকে আমি প্রতিষ্ঠা করব। আমি বলছি যে আমি সংস্কার চাই, আমি বলছি আমি নির্বাচন চাই। আর আমরা যারা দল করি, বিএনপি বলছে যে জনগণ নির্বাচন চাচ্ছে, আপনি বলছেন বা আরেকজন বলছে, যারা এনসিপি বলছে যে জনগণ সংস্কার চাই, আরেকজন বলছে যে জনগণ এই এই সরকারকে দীর্ঘ এত বছর দেখতে চায়। কেউ আবার বলছে, এই যে বিভিন্ন কথাগুলো যে বলছে মূলত আসলে কি, এগুলো সব আমরা আমাদের সুবিধা মতো কথা মানুষের মুখে বসাই দিচ্ছি। বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে জনগণকে মানে এটা বোঝার উপায় একমাত্র এবং একমাত্র হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ বলবে যে জনগণ আসলে কি চায়। এটা আপনি কিভাবে বুঝবেন? তাছাড়া আপনি একটা বিষয় বলেন, আপনার বোঝার কোনো উপায় আছে? সুতরাং সবার আগে নির্বাচন হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সংস্কারটা আপনার কতটুকু করতে হবে। সংস্কার এই নির্বাচনটাকে কেন্দ্র করে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনটাকে কেন্দ্র করে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার এনাফ। আর হয়তো ইউনূস স্যারের কথা বলবেন, ইউনূস স্যার এদেশের জন্য একটা সম্পদ। ইউনূস স্যারকে আমি শুধু আমাদের সবার একটা অ্যাসেট। এই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ চেতনাকে নিজস্ব সম্পত্তি বানিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করেছিল, এই ইউনূস স্যারকে কোনো দল নিজের সম্পত্তি মনে করছে। ইউনূস স্যার একটা দেশের জন্য আমি মনে করি মানে তিনি একটা বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের দেশের জন্য একটা অ্যাসেট। তাকে যে দলই আসুক না কেন, বা সেও যদি সরাসরি নির্বাচন করতে চায়, ওয়েলকাম, বাংলাদেশের মানুষই সেটা তাকে লুফে নেবে। কিন্তু তার সেজন্য দরকার নির্বাচন। আমরা বিএনপি যদি টুডে টুমোরো, আমি যেহেতু বিএনপি করি, টুডে টুমোরো যদি মানে ক্ষমতায় যেতে পারে, দায়িত্ব পালনের সুযোগ পায়, বিএনপিও তাকে সেভাবেই মূল্যায়ন করবে। বিগত সময়ে দেখেছেন আমরা কিন্তু ইউনূস স্যারকে যখন তিনি নোবেল পেলেন তারপর থেকে বিএনপি কিন্তু তাকে সব সময় সেভাবেই মূল্যায়ন করেছে, ভবিষ্যতেও সেভাবে মূল্যায়ন করবে। সুতরাং আমরা দেশকে আগিয়ে নিয়ে যেতে হবে। দেশের যারা বড় বড় ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান দিতে হবে। আর নিজেদের স্বার্থে আমরা আজকে বলবো সংস্কার, আমরা নিজেদের স্বার্থে কোনো কথা না বলি। আমরা যদি জনগণের কথাই আমরা বলতে চাই, তাহলে জনগণকেই আগে মানে ভোটের মাধ্যমে জনগণ কি চায় সেটাকে আমি বললাম না, গাছের গোড়া কেটে যদি আপনি পানি ঢালেন সেই গাছ বাঁচবে না। আগে নির্বাচন যেন জনগণ কি বলে সেইটা আগে মুখ্য গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনেন। দেশের সব কিছু আপনাদের প্রবলেমগুলো সমস্ত বিষয় সমাধান হবে বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। জি, আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল একে দোষারোপ করছে, এই রাজনৈতিক দল তাকে দোষারোপ করছে। আমরা দেখছি যে এনসিপি বিএনপিকে দোষারোপ করছে, জামায়াত অন্য দলকে দোষারোপ করছে। এই একটা কাদা ছোড়াছুড়ি রাজনীতি চলছে বাংলাদেশে। এই আসলে রাজনীতিক অস্থিরতা যেটা, সেটা আসলে কমানোর জন্য কি প্রয়োজন? এই যে অস্থিরতা, কাদা ছোড়াছুড়ি, এটা কমানোর জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করেন? আমি বললাম নির্বাচন। আসলে দেখেন, এটা সত্যি যে ফ্যাসিস্টরা আজকে 15 বছর ধরে বিভিন্ন অর্গানকে, হ্যাঁ, কোনো জবাবদিহিতা ছিল না, বিভিন্ন অর্গানকে একদম মানে দখল করেছিল। এবং এই অর্গানের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে একদম ধ্বংস করে দিয়ে এগুলো না রাতারাতি বা এই অন্তর্বর্তীকালীন এই সরকারকে দিয়ে এইগুলো না কোনোভাবেই আপনার সংস্কার করা সম্ভব না। এই সংস্কার করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের হাত দিয়ে এগুলোকে করতে হবে। আর আমি ধরেন আমি চুয়াডাঙ্গা জেলাতে রাজনীতি করি, আমি আপনাকে খুব মানে একটা খুব স্পষ্ট একটা কথা বলি। অনেকে বলছে যে বিএনপি মানে দখলদারিত্ব করছে, চাঁদাবাজি করছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই প্রশাসনের লোকগুলোকে আঙুল চুটছে, তারা কেন এদেরকে ধরছে না? তাদের কি স্বার্থ? এই যে আপনার তারা কি তাহলে ভয় পাচ্ছে না? তারা কিসের জন্য এই যে মানে যারা সন্ত্রাস করছে, বিএনপি তো ক্ষমতায় নেই, বিএনপি তো আছে তো এখন অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং বিএনপির কথা কেন তাদেরকে শুনতে হবে? শোনার তো কোনো প্রয়োজন নেই। তাহলে তারা যারা এই সমস্ত বিভিন্ন প্রশাসনের দায়িত্বে রয়েছেন, তারা তাদের নিজস্ব স্বার্থে তাহলে বিএনপির কথা শুনছে। আসলে মোট কথা হচ্ছে যে এখন যারা
বিভিন্ন প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা তাদের দায়িত্ব সেইভাবে পালন করছে না। কারণ এখানে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তিকে এখান থেকে ওখানে বদলি করা হয়েছে, ওখান থেকে ওখানে বদলি করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেভাবে প্রশাসন প্লাস সমস্ত কিছুকে যেভাবে সাজিয়ে রেখে গিয়েছিল সেটা কিন্তু সেই অবস্থাতেই রয়েছে, যার কারণে এই অস্থিতিশীল পরিবেশ মানে সব জায়গায় চলমান রয়েছে। এবং এটা নির্বাচিত সরকার ছাড়া এবং একটু সময়ের উপরেও অনেক কিছু ছেড়ে দিতে হয়। সময় এবং নির্বাচিত সরকার ছাড়া এর সমাধান সম্ভব না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেকেই বলে যে বিএনপি 16 বছরে একটি বালুর ট্রাক সরাতে পারেনি, বিএনপি 16 বছরে কিছুই করেনি। এই বিষয়ে আপনার মতামত কি বলবেন তাদের উদ্দেশ্যে? 2 দিনের বৈরাগী হয়ে ভাতেকে বলে অন্ন। তা আমার এই কথাটা আমি বলতাম না। আমার এনসিপির আমার যে সমস্ত ভাইরা রয়েছে আমার তারা অনুজ, তাদের প্রতি আমি সম্মান রেখেই বলতে চাই, বিএনপির এক একটা নেতার যে ত্যাগ, এক একটা নেতার, তোমাদের তো একবার কেবল মানে আওয়ামী লীগ সরকার 5 জনকে হেফাজতে নিয়েছে এবং হেফাজতে নিয়ে তোমাদের উপর টর্চার করেছে, এতটুকু। বিএনপির কত নেতাকর্মীকে যে টর্চার করতে 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 তাদের মৃত্যুশয্যায় পাঠিয়ে দিয়েছে, কত সন্তান যে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাপকে হারিয়েছে, কত যে মানে বিএনপির মানে কি বলবো, গত 17 বছর বিএনপির নেতাকর্মীরা ওই বিলের ধারে, মাঠের ধারে, ক্ষেতের ধারে বাড়িতে ঘুমাতে পারেনি, মায়ের রান্না খেতে পারেনি। আর যখন বিএনপির নেতারা যখন মার হাতের রান্না খেতে পারেনি, তোমরা তখন বহুত তবিয়তে মায়ের হাতের রান্না করে আওয়ামী লীগেরই মানে ছত্রছায়ায় রাজনীতি করেছো। তারপরে তোমরা মানে সার্বিক সুযোগ সুবিধা ভোগ করেছো। বিএনপিতে যে 17 বছর ধরে গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, তোমাদেরকে ডেকেছে, কিন্তু তোমরা আসো নাই। এই দায়ভার বিএনপিকে কেন দিচ্ছ? এই দায়ভার বরং তোমাদের ব্যর্থতা, যে তোমরা মানে বিএনপির ডাকে সাড়া দাওনি। তোমরা যখন নিজেদের স্বার্থে আঘাত লেগেছে তখন তোমরা এসেছো। কিন্তু এতদিন যে বিএনপি তো জনগণের জন্য, বিএনপিতে একটা ভোটের জন্য, বিএনপিতে একটা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য আন্দোলন করেছে, কেন সেই আন্দোলনে তোমরা সম্পৃক্ততা হওনি? আসলে এই গণ অভ্যুত্থান বলো আর আমাদের মহান মুক্তিযুদ্ধ বলো, এইগুলো না আসলে সময়ের ব্যাপার। এটা অবসম্ভাবী একটা বিষয় ছিল। এই আন্দোলনটা আর কি বলছে যে বিএনপি এ করতে পারেনি, ও করতে পারেনি। আমি এখন বলি, এই যে জামাত ইসলাম সংগঠনটি, এর কোনো নেতা কর্মীকে আজকে এই 17 বছর আপনার প্রকাশ্যে কোনো দিন একটা মিটিং করতে দেখেছেন? কোনো দিন কি প্রকাশ্যে মানে আজকে বলে যে তারা এ করেছে ও করেছে? আপনি বিএনপি বালুর ট্রাক সরাতে পারেননি, আপনারা করেছেন কি? কার কথা বলবেন? একজনের ভূমিকা অন্য দলের চাইতে তাদের ভূমিকা, মানে বিএনপির চাইতে তাদের একটা ভূমিকা দেখাতে পারবেন যে ভূমিকার জন্য তারা বলতে পারবেন যে আমরা এই 17 বছরে এই ভূমিকা রেখেছি। এই কারণে আমি বললাম 2 দিনের বৈরাগী হয়ে ভাতকে বলে অন্ন। তোমাদেরকে আমরা মানে সম্মান করি, কিন্তু তোমরা এই 2 দিন মাত্র একটা মানে সময়, এটা অবসম্ভাবী হতো, হয়তো তোমরা থাকতো না, আরেকটা জায়গা থেকে হলেও এই মানে যুদ্ধ যখন অবসম্ভাবী তখন এগুলো হবেই। সমস্ত মানুষ যার জায়গা থেকে, যার দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনে শরিক হয়েছে। বিএনপি যেমন একটা ভোটের জন্য মনে করো ফ্যাসিবাদকে তার জায়গা থেকে শরিক হয়েছে, আরেকজন চাকরির জন্য শরিক হয়েছে, আরেকজন খাদ্যদ্রব্যর মানে মূল্য কমানোর জন্য শরিক হয়েছে, আরেকজন বিভিন্নভাবে টর্চারে সহ্য হয়েছে তার জন্য শরিক। সুতরাং এই ক্রেডিটটা সবাইকে দিতে হবে। সবাই মিলে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আর বিএনপি এটার আমি বলবো যে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপির সাথে কম্পেয়ার করাটাই তোমাদের বোকামি। আমরা দেখেছি সব রাজনৈতিক দলই কম বেশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন চাচ্ছে, কেউ আবার প্রচারণা শুরু করে দিয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপি যখন নির্বাচনের কথা বলছে, তখনই একদল লোক, কতিপয় লোক তারা বলছে যে বিএনপি শুধু নির্বাচন করে ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? আসলে আমাদের লিডার কিন্তু মানে তারেক রহমান বেশ কিছুদিন আগে বলে যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি, তো আমাকে শুধু আপনার ভোটের অধিকারটা আদায়ের জন্য আপনারা শুধু আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ, দীর্ঘ 17 বছর শুধু ভোটের অধিকার না, বিভিন্নভাবে প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে
বিএনপি কিন্তু রাজপথে ছিল এবং বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি তো উম, নির্বাচন চাবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনারা আপনাদের মানে রাজনৈতিক নতুন দল করেছেন, আপনারা বিএনপির সাথে মানে কম্পেয়ার করে আপনারা বিএনপির জায়গায় মানে হয়তো আপনারা 300 আসনের নির্বাচন, আপনারা প্রস্তুতি নেই, আপনাদের অবস্থা নেই। এখন আপনারা নির্বাচনে গেলে পরে আপনারা জানছেন যে একদম ভরাডুবি, সেই কারণে আপনারা এখন বলছেন যে বিএনপি নির্বাচন বিভিন্ন রকম কালক্ষেপণ করার জন্য যা যা বিএনপির বিরুদ্ধে বলার আপনারা সেটা বলছেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, জনগণের কথা বলছেন, সেই জনগণ ভোট চায় এবং জনগণের ভোট নির্বাচন না দিলে আপনি বলবেন জনগণ আমার, আমি বলবো জনগণ আমার, আওয়ামী লীগও বলবে জনগণ তাদের। আসলে বোঝা যাবে একমাত্র নির্বাচন এবং ভোটের মাধ্যমেই জনগণ কার। আর জনগণ কার সে উত্তর আপনি আমি আপনি তর্ক করে কোনো কিছু করেই হবে না, এটা ভোটের মাধ্যমেই হবে। সেজন্য বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেজন্য সে ভোটের কথা বলবেই এবং এটার জন্য সে যুদ্ধ চালাবে যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে। জি, ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডি রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো আরও একটি পর্বতে।